প্রিয় দর্শক, প্রথম আলোর নিয়মিত আয়োজন বিশ্বকাপের আলোয় আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আমি উৎপল শুভ্র। আজকে আমরা বিশ্বকাপের আসলে এমন একটা জায়গায় আছি, আসলে সামনে মাত্র ২ টা ম্যাচ। এবং এর মধ্যে একটা ম্যাচ আসলে খেলা দরকার কি দরকার না, এটা নিয়ে মানুষ আলাপ করে। 3rd প্লেস খেলা। বিশেষ করে যখন কোনো দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আসে, তাদের জন্য এই ম্যাচটা খুব যন্ত্রণার। সেই ম্যাচটা খেলবে ফ্রান্স আর ইংল্যান্ড। যেটা আসল ম্যাচ, সেটা খেলবে আর্জেন্টিনা, স্পেন ১৯ তারিখে। আমরা সেই ফাইনাল নিয়ে আজকে খুব বেশি হয়তো কথা বলব না। কথায়, কথায় একটু চলে আসতে পারে। মূলত কথা বলব কালকে রাতে ২য় সেমিফাইনাল নিয়ে। যেটাতে আর্জেন্টিনা আবার একটা মানে কামব্যাক করার একটা অবিশ্বাস্য গল্প লিখে আবার মানে কি বলবো, সে পুরনো গল্প নতুন করে লিখেছে। যে কারণে আজকে আমাদের আলোচনার শিরোনাম আমরা দিয়েছি, ফিরে আসার অন্য নাম আর্জেন্টিনা। এই বিষয়টা নিয়ে আর্জেন্টিনা বারবার যে ফিরে আসছে, কিভাবে ফিরে আসছে, কেন ফিরে আসছে? এই প্রশ্নগুলোর আলাপ করব। এটা নিয়ে আজকে আমাদের বিশ্বকাপের আলো। এটা নিয়ে আলাপ করার জন্য স্টুডিওতে আছেন ঝলমলে শেখ মোরসালিন, বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার। আপনি তো তারকা নাকি? না, এখনো না। এখনো না? এখনো না। আরো জি। অনেকগুলো গোল করতে হবে। জি, আর অনেক করতে হবে, অনেক দূরে যেতে হবে। মেসির চেয়ে তো আপনার গোল কম অনেক, না? অনেক কম। জি, অনেক কম। হ্যাঁ, অনেক কম। অসুবিধা নেই। আমি একবার সুনীল গাভাস্কারের সঙ্গে দেখা হয়েছিল ক্রিকেটের। আচ্ছা। তা আমি তাকে বলছিলাম যে, "আপনার থেকে আমার মাত্র টেস্ট ক্রিকেটে ১০,১২২ রান কম।" মানে আমার শূন্য, তার মোট ১০,১২২ রান কম। তো মোরসালিন, আপনি তো আলোচনাটা শুনলেন যে আমাদের মানে আলোচনা শুনলেন না, আলোচনার বিষয় শুনলেন। জি। আর্জেন্টিনা তো একটা অবিশ্বাস্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে মানে কোন ম্যাচই শেষ হওয়ার আগে শেষ না। আমরা যদি এই নকআউট পর্বটা দেখি, গ্রুপ পর্বটা বাদ দিলাম। গ্রুপ পর্ব খুব স্মুথ হুম, সেলিং ছিল। হুম, হুম, কেপ ভার্দের সঙ্গে ঠিক ফিরে আসা বলব না। আর্জেন্টিনা এগিয়ে যাচ্ছিল। ওরা আবার সমান করছিল ২-২ হুম, হওয়ার পরে। কিন্তু শেষ মুহূর্তের গোল। হুম, সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ হয়ে যাওয়ার পরে শেষ মুহূর্তের গোল। ওইটাও এক ধরনের ফিরে আসা। ম্যাচটা রাইট, এক্সট্রা টাইমে গেল রাইট। না। বা এক্সট্রা টাইমে যাওয়ার পরে যে জয়টা। ট্রু। এবং কালকে যেটা হলো আপনার ইংল্যান্ডের সঙ্গে, এটা তো স্মৃতিটা সবার টাটকা। আপনি তো আপনাকে কালকে রাতে আপনার সঙ্গে এই অনুষ্ঠানের জন্য কনফার্ম করলাম তো আমি, এই ম্যাচ তখন শুরু হবে ১ টার সময়। জি, জি। তো কালকের ম্যাচটা নিয়ে আপনি বলেন যে, এই যে আর্জেন্টিনা বারবার যে ফিরে আসছে, এটা কি কোনো ব্যাখ্যা করা যায় নাকি এটা আ না, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আ ফর হ্যাভিং মি তারকা হিয়ার। বলার জন্য? না, ওইজন্য না। আমাকে ইনভাইট করেছেন। আমি এজন্য খুবই ধন্যবাদ আপনাকে। আপনাকে আসার জন্য ধন্যবাদ। জি, আশা করি আপনি ভালো আছেন। ভালো আছেন আসলে? হ্যাঁ, হ্যাঁ, ভালো। খুব না, ক্লান্ত, খুব ক্লান্ত। ব্রাজিলিয়ান সাপোর্টার তো এজন্য আমি মানে একটু ব্রাজিলিয়ান সাপোর্টার, এটা তো আপনি ছাড়া খোঁজ আমাকে আর কেউ বলে না। খোঁজ খবর নিতে হয় মাঝে সাঝে হ্যাঁ, কি হ্যাঁ। অবস্থা আছেন কেমন? আমি ব্রাজিলিয়ান সাপোর্টার, এই ভুল ধারণা আপনার কেমনে হলো? হোয়াটএভার ইট ইস এখন তো আবার স্পেন হয়ে যাবেন কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, আমি ব্যাখ্যা দিব, আপনি বলে যান। আচ্ছা, তো কালকে আসলে আ আর্জেন্টিনা মানে এই সিজনে যেটা করতেছে মানে আমার কাছে মনে হচ্ছে এটা অবিশ্বাস্য। কারণ মানে আমার কাছে হচ্ছে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আসলে টু বি অনেস্ট মানে এক্সপেকটেশন এত ছিল না। আমি মানে ভাবছি যে হয়তো মানে ইউজুয়ালি যেটা হয় মানে আ আ আমরা আমরা তো নরমাল খেলা খেলি বাংলাদেশের হয়ে খেলি যখন, তখন হয় কি মানে বা ক্লাবের খেলাগুলা যখন আমরা একটা ম্যাচ জিতে যাই, স্বাভাবিকভাবে হয় কি পরের ম্যাচটা হচ্ছে একটু মানে বডি ল্যাঙ্গুয়েজ বা একটু শেকি হয়ে যায়। মানে মনে করি যে হয়তো জিতছি জিতবো। কমপ্লেসেন্সি যেটা, মানে হ্যাঁ, হ্যাঁ, আত্মতৃপ্তি চলে রাইট আসে। আত্মতৃপ্তি চলে আসে। তো তখনই আপনি হচ্ছে নেক্সট ম্যাচগুলো জিততে পারবেন যখন আপনি এটা ফিল করবেন না বা আপনার ওই আরো জেতার যেই ইচ্ছা ক্ষুধাটা, হ্যাঁ, ক্ষুধাটা হাঙ্গার। থাকবে। সো আমি হয়তো এক্সপেক্ট করি নাই। কিন্তু আর্জেন্টিনার মানে টিমের যে মানে এই মানে এরকম কন্ডিশন দেখে আসলে মানে খুবই অবাক লাগতেছে যে সবাই যে যেরকম ডিটারমাইন্ড যে না আমাদের জিততে হবে, আমাদের আবারও ট্রফি নিতে হবে যে ওরা যে ঐরকম মানে টপ লেভেলে ফুটবল খেলে বা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার মানে ওদের মেন্টালিটি দেখলে আসলে বোঝা যায়। তো ওরা যেভাবে আ যেমন কালকের ম্যাচটায় দেখেন ফার্স্ট এ তো মানে একটু হতাশ হয়ে গেছিলাম। কিন্তু কেন যেন একটু মনে হচ্ছিল যে হয়তো আর্জেন্টিনা কামব্যাক করবে। মনে হচ্ছিল। তারপরে যখন গোল একটা দিয়ে পরিশোধ করল, আমি ভাবছি যে হয়তো এখন টাইব্রেকারে চলে যাবে। এক্সট্রা টাইম অন্তত যাবে। হ্যাঁ, এক্সট্রা টাইম অন্তত যাবে বা যেটাই হোক কিছু একটা হবে। কিন্তু যেটা লাস্টে হইছে এটা মানে পুরা একদম আনরিয়াল হইছে। কিন্তু মানে অবাক হইছি স্পেশালি মেসিকে দেখে।
যদি ওকে মার্ক করে রাখে স্বাভাবিকভাবেই এটা অপোনেন্ট টিমগুলা চাবে যে অপোনেন্ট টিমের বেস্ট প্লেয়ারগুলোকে মার্ক করা বা ফিনিশিং টাচটা যেন না দিতে পারে। তো সেটা করছে ওর সাথে। তো এজন্য ও যেটা করছে একটু নিচে থেকে বিল্ড আপ প্লে খেলার চেষ্টা করছে। তো ওর জায়গা থেকে আমি বলবো সাকসেস। কারণ ২ টা অ্যাসিস্ট করছে। মানে এটা হিউজ। এই লেভেলে মানে এই স্টেজে এই বয়সে এসে মানে এভাবে কনস্ট্যান্টলি পারফর্ম করা এটা আমি বলব যে এটা আসলে মানে হিউম্যানের মধ্যে পড়ে না হ্যাঁ, আসলে আসলে। মেসি একটা বিস্ময়। জি। দর্শক আমি একটু ব্যাখ্যা দেই আপনাদের কাছে। সেটা হচ্ছে যে মোরসালিনের কথার মধ্যে যে আপনি আবেগ দেখছেন এবং আমার এত এক্সপেকটেশন ছিল না। আমার মানে এটা আসলে ও হচ্ছে আর্জেন্টিনার একটা ভয়ংকর সাপোর্টার। মানে খুবই সাপোর্টার। এবং আমাকে উনি যে অপবাদটা দিয়েছেন এটা পুরা সত্যি না। না, আমার ক্ষেত্রে ঘটনাটা হয়েছে কি আমি যেটা বলি আমি ব্রাজিলিয়ান ফুটবলের ভক্ত। যে খেলাটা ব্রাজিল এটা বহু সবারই বছর হওয়া উচিত যারা ফুটবল হ্যাঁ, বুঝে। হ্যাঁ, যেটা বহু বছর ব্রাজিল খেলে না। এই ওয়ার্ল্ড হুম। কাপে যেমন আমি ফ্রান্সের খেলার দিকে পাগল হয়ে গেছি। মেসমেরাইজড হয়ে গেছি আমি। ওই স্পেনের সঙ্গে ধরা খাওয়ার আগ পর্যন্ত। ওটা আমি ধরা খাওয়া বললাম শব্দটা। না এটা খুব অ্যাকচুয়ালি ধরা গেছে। কথ্য ভাষা। আমি ধরা রাইট। খাওয়া কথাটা ব্যবহার করি না। তো ঐদিন সত্যিকার তো মনে হয়েছে যে স্প্যানিশ জালে তারা ধরা পড়ে ট্রু। গেছে। এটা ট্রু, এটা ট্রু। এমনি আমি ফ্রান্সের ছিলাম এবং আর্জেন্টিনার এটা যেটা বললেন যে স্পেনের সাপোর্টার হয়ে যাব। সেটা আসলে বাংলাদেশে এটাই হয়। বাংলাদেশে জি, আর্জেন্টিনা, জি, জি। ব্রাজিলের এমন মানে রেষারেষি এটা ওদের দেশেও আমি আমি দেখেছি। মনে করি এটা অ্যাকচুয়ালি একটা ফান। হ্যাঁ, আমি মনে করি ফান ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ইজ ফান। থাকলে ভালো। হ্যাঁ, কখনো, ওয়ার্ল্ড কাপ কখনো, ইজ ফান। কখনো, কখনো হ্যাঁ। সীমা পেরিয়ে যায়। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার এই ফাইটিং স্পিরিট এবং ফিরে আসা এটাকে আসলে রেসপেক্ট যদি কেউ না করে আমি বলব রাইট, যে সে একটা বড় জিনিস মিস করছে। রাইট, এখানে রাইট। শিয়ার খেলার কোয়ালিটি দিয়ে জিনিসটা হচ্ছে না। এবং আপনি যে কথাটা বললেন ওইটার সূত্র ধরে যদি আমি আপনাকে পরের প্রশ্নটা করি বা আলোচনাটা করি। এইটার একটা পজিটিভ ব্যাপারও আছে। যেমন ক্যাপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনা ২ বার এগিয়ে গেল, ২ বার ওরা সমান করে ফেলল। জি, যেটা হওয়ারই কথা না। ক্যাপ জি, ভার্দে জি, মনে জি, হয়েছে জি। একটা ইজি ব্যাপার হ্যাঁ, হবে। সুইজারল্যান্ড আসলো পরে। সুইজারল্যান্ডের পরে। সুইজারল্যান্ড আপনার একই ঘটনা। আর্জেন্টিনা ১ করল, ওরা ১-১ করে ফেলল। জি। মিশরের সঙ্গে ২-০ ৭৯ মিনিট পর্যন্ত, রাইট। ৭৮ মিনিট পর্যন্ত। সেটা তো অবিশ্বাস্য একটা কামব্যাক। এমনও না যে একটা দল খুব ভালো খেলছে যেকোনো মুহূর্তে গোল হয়ে যাবে। হুম, হুম, ওইখান হুম। থেকে এসে জিতল। অনেক হুম, হুম, কন্ট্রোভার্সি হুম। হয়েছে ওগুলো আমরা না গেলাম। ওগুলো অনেক রাইট। পুরনো জিনিস। তো আপনি যেটা বললেন যে একটা ম্যাচ জেতার পরে পরের ম্যাচে আত্মতৃপ্তি বা চলে আসে, কমপ্লেসেন্সি। হ্যাঁ। আবার এইভাবে যখন কেউ জিতে তখন কিন্তু পরের ম্যাচে তার বিশ্বাসটা থাকে যে ৭৮ মিনিট হয়েছে ৮০ মিনিট তাতে কি? আমরা তো রাইট, গত ম্যাচে এভাবে রাইট, জিতেছি। রাইট। কিছু পজিটিভ থিং ও থাকবে। মানে সবকিছুরই আসলে আর্জেন্টিনার ক্ষেত্রে তো এটা কাজ করছে মনে হয় যে না আমরা তো গত অবভিয়াসলি, ম্যাচে যেটা করেছি। অবভিয়াসলি। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ তে পিছিয়ে ছিলাম। ট্রু, তারপরে ট্রু। জিতেছি। আজকে পারব না কেন? এক্সাক্টলি। কালকে ডেফিনিটলি ওই জিনিসটা কাজ হ্যাঁ, করেছে। এটা আমারও মনে হইছে। আর ইংল্যান্ডের নিয়ে যদি আমি লাইক একটু বলতে চাই, আমার যেটা মনে হইছে যে ওরা আ আমি জানি না এজ এ প্লেয়ার হিসেবে হয়তো আমার এই কমেন্ট গুলা করা উচিত না। আ অবশ্যই উচিত। এখানে আপনি বসছেন একজন এক্সপার্ট আচ্ছা, হিসেবে। তাহলে আমিও ঠিক কমেন্ট আছে। করব। তাহলে হুম। এক্সপার্ট না এমনি সাধারণ দর্শক হিসেবে বসলে ঠিক আছে। সো আ যেটা করছে ইংল্যান্ড ওরা গোল একটা দেওয়ার পর আমার কাছে কেন যেন মনে হইছে ওরা বেশি একটু ডিফেন্ডিং ফরমেশন এ চলে গেছে। আমার কাছে এটা কেন যেন একটু মনে হইছে। তো তখন হচ্ছে আর্জেন্টিনা ওদেরকে অনেকগুলা মানে না একটু ডিফেন্ডিং বললে আসলে মোস্তাফিজ আপনি খুব ভদ্রভাবে বলতেছেন। কালকে ইংল্যান্ড যেটা করেছে এটা জি একটা পুরাটা অবিশ্বাস্য। হ্যাঁ, পুরাটা আপনি ডিফেন্ডিং ৫৬ করছে। মিনিটে গোল করেছেন। ৫৬ না ৫৫ মিনিটে। জি, আপনার যদি এমন হতো যে আপনি ৮৫ মিনিটে ৮৬ মিনিটে গোল করেছেন, আপনি জি, ৫-৬ মিনিট ১০ রাইট, মিনিট আপনি ধরে রাইট, রাখতে রাইট। পারবেন। এটা লম্বা একটা টাইম। হ্যাঁ, এটা এভাবে আটকে রাখা যায় না। ৩৬ মিনিট অসম্ভব এবং সবচেয়ে আমার কাছে অবাক লেগেছে টুখেলের এত প্রশংসা শুনেছি এবং টুখেল যখন দায়িত্ব নিলেন, উনি একটা কথা বলেছিলেন যে ইংল্যান্ড টিমের মেইন প্রবলেম হচ্ছে যে তারা কোন টুর্নামেন্টে যায় জিতবো এই কথা ভাবার চেয়ে হেরে গেলে কি হবে এই ভয় বেশি পায়। আচ্ছা। সেইটা কাটানোর জন্য তাকে নেওয়া হয়েছে এবং হুম, ইংল্যান্ড দলের জন্য একটা জার্মান কোচ এটা কিন্তু হুম, অনেক হুম। বড় সিদ্ধান্ত ছিল। ট্রু। আমি অবাক হয়ে গেছি যে ১১ জন যখন আপনি বক্সে থাকবেন, না আপনি এটা যখন বল উচিত হয় না না। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আপনি যখন বল ক্লিয়ার করছেন, বক্স থেকে বাইর করছেন, ওটা তো আর্জেন্টিনার প্লেয়াররা কেউ নাই। করছে। ওইখানে একটা একটা অ্যাটাকার হ্যাঁ, ছিল না। একটা আপনি নাম্বার যদি 9 ছিল ইংল্যান্ডের না। ১ টা ২ টা প্লেয়ার সামনে থাকতো, তাহলে না একটু অ্যাটাক হবে বা সে বল যদি ওই জায়গায় হোল্ড হবে। সে যদি একটা দৌড় দেয়, তখন তো রাইট। আপনার আর্জেন্টিনার ৩ টা প্লেয়ারকে পিছে রাখতে হবে। কাজেই এইটা কালকে মনে হয়েছে যে এক সময় না এক সময় এটা হতে বাধ্য যেটা হয়েছে। না এটা আমি বলতে চাই মানে কিন্তু বাট আপনি একটু এই আবরণ দিয়ে কোচদের নিয়ে কথা বলবেন। জি, জি, জি। এত না, বড় কোচ। না, না সেটাই। সেটা আমার বলাটা উচিত হবে না। বাট তারপরেও আমার কাছে যেটা মনে হইছে আরকি। আমার কাছে না, সবার কাছে মোটামুটি মনে হয়েছে যে ইয়ার উচিত ছিল যে আরেকটু অ্যাটাকিং ফরমেশন এ আপনি যাওয়া। সাবস্টিটিউশন গুলো দেখেন না। সাবস্টিটিউশন সব আপনি গর্ডনকে তুলে নামাইলো কোয়ানসাকে, অ্যা জিম এ জিস ইয়া জেমস সবাই দেখলাম একটু আপসেটও হইছে। তারপরে হচ্ছে কমেন্টেটর যারা ছিল ওরাও একটু বলতেছিল যে ২ জনই ইংলিশ কমেন্টেটর অ্যা তার খুবই হ্যাঁ, আবেগ ছিল। রাইট, রাইট ওরাও বলতেছিল। সো আপনি সবকিছু আপনি মিলে আপনি অবাক হন নাই যে আসলে মাঝে মধ্যে এত বড় লেভেল যেটা যে এত বড় কোচ, এত বড় স্টেজ
আপনি মোস্তারিন বাংলাদেশ টিমের ঠিক আছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। না, আমি একজন সাধারণ সাংবাদিক। তো আমাদের চোখে যে জিনিসটা ধরা পড়ছে, এই লেভেলে কিভাবে হয়? মাঝে মধ্যে একটু অবাক লাগে না? না আসলে হয় কি একেকজন কোচের পার্সপেক্টিভ একেক রকম থাকে। সো হয় যে কিছু প্লেয়ার থাকে এরকম যে ফর এক্সাম্পল ২ টা প্লেয়ার কোচ মানে সেইম ক্যাটেগরি। সো কিছু ব্যাপার হয়তো কোচের ট্যাকটিক্যাল মানে ফরমেশন এর কাছে হয়তো একটা প্লেয়ারকে ও চুজ করতেছে। কারণ ওর খেলার স্টাইলটা মনে হয় যে ওর সাথে যাচ্ছে। কিন্তু আমাদের সাধারণ দর্শকের ওর খেলাটা পছন্দ না। এরকম হয়। মানে আমি না, যেটা আমি বলতেছি ফরমেশন এর ক্ষেত্রটা আমি বুঝলাম। হ্যাঁ, হ্যাঁ, ওইটা হ্যাঁ। ওইটা আমি একদম বাট এগ্রি ফুললি কোচের এগ্রি আসলে যে সে আমি জানি না আসলে কেন করছে। এখন এটা আসলে মানে যদি আমি মানে সবার মতো বলি তাহলে আমি বলব যে obviously ভুল করছে। আর যদি আসলে অনেক কিছু থিংক করে ফুটবলের জায়গা থেকে আমি বলি, আসলে সত্যি একটা কথা বলতে কি, মানে আমার কাছে যেটা মনে হয়, কোন কোচই চায় না, কোন প্লেয়ারই চায় না ম্যাচ মানে হারুক। এটা কেউ চায় না। এটা বিষয়ে কোনো সন্দেহ নাই। না, এটা সত্যি কথা। কেউ চায় না। তো হয়তো ও জিততে চাইছে। এখন আমাদের হয়তো ওর পছন্দ হয় নাই বা ও যেভাবে চাইছে ওইভাবে অ্যা ইমপ্লিমেন্ট হয় নাই। এটা আমার কাছে মনে হইছে। যদি মানে আমি একটু ফুটবলের দিক থেকে চিন্তা করি। এখন আসলে ও কিভাবে কি করছে আসলে না, এটা বলাটা টাফ। আমি যেটা মানে আমি মানে আপনার সাথে একমত হয়ে বলছি যে এটা আসলে আশাটা বেশি করা হয়ে গেছে। মানে আপনার আর্জেন্টিনার মতো টিমের এগেইনস্টে যেখানে এই যে এনজো ফার্নান্দেজ যে গোলটা করেছে। জি। তো এইটা তো আসলে আপনি এটা মোমেন্ট অফ ব্রিলিয়ান্স একটা আসবেই। এখন রাইট। ঘটনাচক্রে হয়ে যেতে পারত যে রাইট। ওই ৪৫ মিনিটেই ৩৫ মিনিটের মতো হুম। মেক্সিকোর সঙ্গে যেটা হয়েছে। হুম। মেক্সিকোর সঙ্গে তারা জান প্রাণ দিয়ে শেষ হুম। পর্যন্ত ঠেকিয়ে গেছে। ঠিক কালকে আছে। হয়তো হয়ে যেতে পারত। হয়ে যেতে পারত। কিন্তু এগেইনস্ট মেসি, এগেইনস্ট এনজো ফার্নান্দেজ, এগেইনস্ট লাউতারো মার্তিনেজ আপনি দেখেন এত ডিফেন্ডার নামাইলেন এবং লম্বা নামাইলেন। লম্বা ছিল। তারপরেও লাউতারো মার্তিনেজ দিল মোটে ২ দিকে মনে হচ্ছে ২ মাইল জায়গা খালি। হ্যাঁ, ফাঁকা ছিল। হ্যাঁ। মানে পুরো জিনিসটাই কিন্তু অদ্ভুত। আসলে হয়ে যায় বুঝছেন? মানে ব্যাপারটা হলো যে এই ৩০-৩৫ মিনিট আসলে গোল করার জন্য ৩০ মিনিট ৩৫ মিনিট লাগে না। সো হয় কি একটা মোমেন্টাম ছোট্ট একটা মিস্টেক। আর এখানে তো সবাই কেউ মেশিন খেলতেছে না, মানুষ খেলতেছে। রাইট। সো ওই ছোটখাটো একটু মিস্টেক হয়ে যায় যে ১ ন্যানো সেকেন্ড কেউ একটু কভার করতে একটু মিস্টেক করছে বা একটু আগে গেছে বা একটু পরে গেছে। সো ওই মোমেন্টাম গুলাতে যদি কেউ মানে সুযোগ কাজে লাগাইতে পারে ওইটা হয়ে যায় যেটা আর্জেন্টিনা করছে। সো হয়তো ওই ডিফেন্ডিং ফরমেশন গুলা ওরা ওই ক্রস গুলাতে মার্কিংটা ভালোভাবে করতে পারে নাই হয়তো। সো এজন্য হয়ে গেছে আরকি। আমরা একটু আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচের কালকের কিছু স্ট্যাটিস্টিক্স দেখে নেই। হ্যাঁ, সিউর। নাম্বারস সবসময় সত্যি কথা বলে না কিন্তু একটা ধারণা তো পাওয়া যায়। হ্যাঁ, এখানে আমরা দেখছি বলের দখল পজিশন ইংল্যান্ড 36, 64 64 এক্সজি তো এখন জানেন আপনি এক্সপেক্টেড গোল তো হ্যাঁ। 0.53 ইংল্যান্ডের 5-9 আর্জেন্টিনার 1.59 রাইট। মোট শট ৩ গুণ আর্জেন্টিনার লক্ষ্যে শটও ডাবল ২.৫ গুণ ২ আর ৫ হিউজ। প্রতিপক্ষের বক্সে বলের স্পর্শ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হুম। সেখানে আর ইংল্যান্ড মাত্র ৭ বার 28 হ্যাঁ। 28 আপনি যেটা বলতেছিলেন যে ওদের কোনো প্লেয়ার ছিল না। ওরা মানে যে যাবে একটা বল নিয়ে রান করবে ওদের ডিফেন্ডারের মাঝখান দিয়ে বা সাইড দিয়ে। সো আল্টিমেটলি যদি নাম্বার 9 না থাকে এটা তো মানে একটু গোলের ডিফিকাল্ট। বড় সুযোগ ১ আর ৩ 3 বড় সুযোগ নষ্ট ইংল্যান্ডের বড় সুযোগ কোন নষ্ট করেনি ইংল্যান্ডের একটা সান্ত্বনা আছে আমরা কোনো বড় সুযোগ নষ্ট করি নাই আর্জেন্টিনা ২টা নষ্ট করেছে ওহ মাই তারপরেও তো ২ গোল করেছে সফল পাস আর্জেন্টিনা ৫৩৭ 91% এটা একটু মিস 91% হ্যাঁ এটা কারণ আসলে শেষ ৩৫ মিনিট তো আর্জেন্টিনাই খেলেছে খেলেছে। ওরা তো খালি ক্লিয়ারই করেছে ওরা তো পাস হুম। খেলবে কি রাইট। বক্সের মধ্যে ২ একটা বল দেওয়া ছাড়া তো পাস খেলে নেই ফাউল মোটামুটি ওহ! ২ দল সমান কালকে কিন্তু খুব ফাইট হইছে। এই টাইমে আসতাম যে ফার্স্ট হ্যাঁ। হাফটা খুব রাফ মানে খুব রাফ মানে অন্যরকম একটা ফিলিং চলে আসছিল খেলা দেখার মধ্যে যে একটা যুদ্ধ হচ্ছে হ্যাঁ, যেমন ওই যে মেসি যখন ওই ফার্স্টে একটা বল নিয়ে হচ্ছে করলো, টার্ন করলো তখন ওই যে করলো। তখনই তো মেসির জন্য হচ্ছে সবাই যে রাশ করলো না? সো এটা দেখে আলাদা একটা দুই দলে লেগে যাচ্ছিল। আসলে ওটা তো এই হ্যাঁ। দুই দেশের দীর্ঘ ইতিহাস আপনি জানেন বোধহয় কিছুটা। রাইট। ফকল্যান্ড যুদ্ধের তারা ব্যানার জেতার পরেই করেছে। একটু ফিফা নিয়ে আছে। ব্যবস্থা নিচ্ছে। জি, কর্নারও কিছুটা হয়তো মিন করে, কভার কিছুটা হয়তো করেও জি। না। অফসাইড টেডেম দেওয়ার জন্য দেওয়া। তো এইটা আসলে একটু মিসলিডিং এই কারণে এটা দিয়ে আর্জেন্টিনার ডমিনেশনটা বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে কিন্তু ইংল্যান্ডের থেকে আসলে এক্সপেকটেশন হয়তো মানুষের আরেকটু বেশি ছিল। না এখানে এই স্ট্যাটসটাই যদি আমরা ধরেন এই গোল হওয়ার আগ পর্যন্ত দেখি তাহলে ডেফিনিটলি এটা এত পার্থক্য থাকবে না। শেষের ৩৫ মিনিট তো আসলে আর্জেন্টিনাই খেলেছে। ওই লাস্টের মোমেন্ট গুলাতে ডিফারেন্সটা অনেক চেঞ্জ করে দিয়েছে। ইংল্যান্ড তো আর খেলেনি। রাইট। আমার এখনের প্রশ্ন এটা আমি ভুলে গেলাম। এটা সরিয়ে নিতে পারেন। এখনের প্রশ্নটি হচ্ছে যে এই যে আপনিও তো গোল করেন।
আপনি আপনার নিজের কথা বলতে লজ্জা পান কেন? আপনি আপনার লেভেলে যতটুকু পারেন না করেন। আমি চেষ্টা মানে আসলে আমি আমার মানে লক্ষ্যে আমি চাই আরো অনেক দূরে না ডেফিনিটলি আপনার তো মাত্র যেতে। শুরু, আমি বলব এখনো মাত্র শুরু। আমি খালি চিন্তা করি যে আপনি ধরুন আউট অ্যান্ড আউট স্ট্রাইকার না। যদি আপনি আউট জি, অ্যান্ড আজকে দেখা গেল আপনি স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছেন। জি। আপনার কি মানে কখনো স্বপ্নে দেখেন যে এমন যদি হতো যে আমি একটা অবাস্তব কথা বলতেছি, হাসবেন না। যে মেসির মতো একটা লোক থাকতো যে আমার বলটা ঠিক আমার মাথার উপরে বসিয়ে দিত। কালকে যে কয়েকটা ক্রস করেছে, মানে এর চেয়ে পারফেক্ট জিনিস সম্ভব না না। মানে আপনি ট্র্যাজেক্টরি বলেন, মানে আমি অবাক হইছি। ওর মানে আমি যখন অ্যাসিস্ট গুলো করে আমি লিটারেলি অবাক হইছি। মানে আ আমি মানে খেলা দেখেছি তো অনেক মানুষের সাথে। সো সবাই তো শুধু গোল দেখতেছে। কিন্তু আমি তো মানে বুঝতেছি যে আসলে যে বলগুলা ও ডেলিভারি করতেছে এটা আসলে মানে আনরিয়াল একদম। মানে হয় না, ওর যতগুলা ক্রস হইছে একটাও আপনি দেখবেন না বল উপর দিয়ে চলে গেছে। একটা ক্রস খেলে কালকে আমরা দেখেছি যে একটু ওটা না তারপরেও পরে আমার সন্দেহ লাগছিল ওটা গোলে মেরেছিল বাট কিনা। তারপরেও ওইটা আপনি খেয়াল করবেন যে ওইটার লেভেল কিন্তু আপনার মানে মোটামুটি মেজারমেন্ট এর হ্যাঁ, মধ্যে মানে ছিল। খুব স্লাইট মানে হ্যাঁ, না। কিন্তু আমরা যেটা হয় বা অন্যান্য প্লেয়ারও যেটা হয় যে ধরেন আপনি ৩ টা ক্রস করছে বা ৪ টা ক্রস করছে, একটা আপনার দেখা যাবে চলে গেছে বাইরে বা মানে এমন একটা সিচুয়েশন এ গেছে মানে যেটা মানে বোঝাই যাচ্ছে এটা আর কোনো মানে ডেঞ্জারাস কিছু না। কিন্তু ওর সবগুলা মানে ডেলিভারি খুবই ডেঞ্জারাস। মানে অবাক করা বিষয়। না, আর্জেন্টিনার কথা বলতেছিলেন আপনি যে এই ওয়ার্ল্ড কাপে এতটা আশা করেন নাই। মেসি নিয়ে যদি আপনাকে স্পেসিফিক্যালি বলতে বলি যে 39 ৪ বছর মানে ২০২২ এ কেউ ভাবে নাই যে ২৬ এ খেলবেন। ওকে, ওকে। মায়ামিতে গেলেন। পুরনো কথা এগুলা। রাইট, রাইট। মনে হচ্ছিল যে এটা রিটায়ার্ড লাইফ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু আরামে। এনজয় করতেছে। এখন তো মনে হচ্ছে অত্যন্ত বুদ্ধিমান লোক। খালি শুধু ফুটবলার না যে ৪ টা বছরের জন্য ইনজুরি ফ্রি থাকতে পারেন। বেশি এটা ইনটেনসিটি তে ট্রু, এটা ট্রু। না খেলতে হয়। রিল্যাক্স থেকে ফ্রেশ থাকতে পারেন। এখন তো মনে হচ্ছে এটা আমরা যা এখন ভাবছিলাম তার এখন উল্টা। মনে হচ্ছে। এই কয়দিনে হয়তো আমরা বুঝতে পারি নাই। আমরা যখন ও আসে যখন মায়ামিতে আসে তখন আমরা ভাবছিলাম হয়তো আপনি যেটা বললেন অ্যাকচুয়ালি ও একটু রিল্যাক্স করতে আসছে বা কিছু। কিন্তু ও কিন্তু আসলে অ্যাকচুয়ালি ওর মানে ব্রেইনে হয়তো অন্য কিছু চলতেছিল। এমনিতে মানে মেসিকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন এজ এ ফুটবলার? মানে আমি আমি জানি খুব কঠিন প্রশ্নটা। এটা কারণ এটা ব্যাখ্যা আসলে করা যায় না। ব্যাখ্যা করা যায় না। ব্যাখ্যা করা ব্যাখ্যা যায় না। যদি কেউ করতে আমার মনে হয় না কেউ ব্যাখ্যা করতে পারবে। আমার মনে হয় সায়েন্সও মানে আ পারবে না ওকে। মানে পুরা আনরিয়াল আরকি। মানে মাঝে মনে হয় না যে ও মানে আমাদের মতো মানুষ। আপনার কোচ মারুফ, জি, জি, নিশ্চয়ই জি। মারুফের জি, যেহেতু জি, জি, কোচিং আপনি কোচিং নিয়েছেন। জি। ও বলছিল একদিন কথায় যে আসলে মেসির এখন আর মানুষের সঙ্গে খেলা উচিত না, এলিয়েনদের সঙ্গে খেলা উচিত। ট্রু। পরে আমি ট্রাই করেছি এলিয়েনদের সঙ্গে একটা ম্যাচ আয়োজন করা। সেটা আর মানে করে উঠতে পারিনি। মেসির আপনার করা উচিত। চেষ্টা করা উচিত না? চেষ্টা তো করা আমি উচিত। চেষ্টা করে যাবো। আমার ধারণা তো চেষ্টা করলে অসুবিধা নেই। ৩৯ তো? তো সামনের ওয়ার্ল্ড কাপে 43। উনি যদি চান আমার পারবে। মনে হয় যে সেটাও খেলতে পারবে। পারবে, হ্যাঁ? আসলেই হ্যাঁ? পারবে, আসলেই সেটাও খেলতে পারবে। পারবে। আমি কনফিডেন্ট ওকে নিয়ে যে পারবে। মানে এবার আমার এক্সপেকটেশন এত ছিল না কিন্তু এবারের পারফরম্যান্স দেখে যেটা মনে হচ্ছে গতবারের চেয়ে গোল বেশি, গতবারের চেয়ে অ্যাসিস্ট বেশি। মানে হ্যাঁ, মানে এবং অবাক পুরো হয়ে যাচ্ছি আমি। টিমটা চিন্তা করলে যে ধরেন এই ১ম ম্যাচগুলো, গ্রুপ ম্যাচগুলাতে নিজে গোল করে হুম, এগিয়ে হুম, দিত। হুম, হুম, হুম। এখন দেখছে যে নিজে গোল করার জায়গাটা কমে গেছে। কমে গেছে। এখন অ্যাসিস্ট করার ট্রাই হ্যাঁ, করছে। পুরা দলটাকে পুরা খেলাচ্ছে। দল। রাইট। মানে মানে অনেক ক্লেভার প্লেয়ার। বাংলাদেশে যখন মেসি আসছিল তখন কি আপনি দেখতে গেছিলেন খেলা? না আমি দেখতে পারি নাই। আমার কেন? আমি তখন অনেক ছোট। এটা হলো ২০১১? ২০১১ আমি হ্যাঁ, তখন অনেক ২০১১ ছোট, অনেক ছোট। মানে ১৫ বছর আগে। আমি অনেক ছোট তো তখন। ৮-৯? ১৫ তখন কত ২০১১? ২০১১? তখন ১৫ আমার কত বছর আগে? ঐরকমই ৭-৮ হবে। তো ৭-৮ বছর বয়সে তো যাবেন আপনি। মেসির প্র্যাকটিস দেখার সুযোগ ছিল, না ম্যাচ আমি দেখার আমি সুযোগ ছিল। আমি তখন অনেক ছোট মানে আমি তো তখন ফুটবলও আপনার তো তখন ফুটবলও মনে হয় ভালোভাবে বুঝি না তখন। আচ্ছা, তখন ঢাকায় থাকতেন আপনি? না ঢাকা না আমি তখন ফরিদপুরে থাকতাম। ও ওইটা একটা রিজন হতে হ্যাঁ, পারে। এইটা একটা রিজন এটা রাইট। নিয়ে কি আফসোস হয় আপনার কখনো? বা পরে দেখেছেন মেসির খেলা কোথাও? মাঠে না মাঠে মেসির বসে? খেলা দেখা হয় নাই। আমি হচ্ছে এবারও ওয়ার্ল্ড কাপের খেলা দেখার জন্য ২ টা টিকেট পাইছিলাম। একটা হচ্ছে আর্জেন্টিনার ২৮ তারিখের ম্যাচের টিকেটটা। কার সাথে? ২৮ তারিখে কার সাথে ছিল ওটা মনে হয় ইয়ার সাথে। ওটা কি গ্রুপ ছিল? না, ওটা কি গ্রুপ ছিল নাকি? আমি এখন জানি তো না। ম্যাচ পুরা আউট হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, হ্যাঁ। হয় হোয়াট এভার ইট ইস হয় না সুইজারল্যান্ড, নয় কেপ ভার্দে, নয় ওইটা মিশর। মনে হয় সুইজারল্যান্ড বা কেপ ভার্দের সাথে যেটা এটা তো ছিল। ভালো ম্যাচ ছিল। হ্যাঁ, ভালো ম্যাচ ছিল। সো আমার সঠিক মনে নাই, ভুল হইতে পারে। সো ওইটার হচ্ছে আমি আনফরচুনেটলি আমার একটু ভিসা প্রসেস করতে লেট হওয়ার যে আচ্ছা, কারণে আমি আচ্ছা। ওই ম্যাচটা দেখতে পারিনি। এজন্য আমি অনেক স্যাড। আশা আছে আবার হয়তো যদিও মায়ামিতে ও খেলে। যদি আবার ২০৩০ এ ওয়ার্ল্ড কাপে খেলে। ৩০ এ তো খেলবে কিন্তু ৩০ খেলবে এ কিন্তু খেলবে? ওর হ্যাঁ, আশা করছি খেলবে। মানে ওর যে পারফরম্যান্স দেখতেছি মানে না বলার কোনো কোয়েশ্চেন নাই।
এটা খুব ইন্টারেস্টিং, জানেন এজেন্সিতে যে নিউজ আছে আবার আমরা লিখি, হ্যাঁ, আমরা নিজেরাও লিখছি কি যে মুখে কিন্তু উনি বলে দিয়েছিলেন তার শেষ বিশ্বকাপ, হ্যাঁ, কিন্তু তারপরে সবাই লেখে সম্ভবত তার শেষ বিশ্বকাপ, কারণ কেউ রিস্ক নিতে রাজি না মেসি রোনালদোর ক্ষেত্রে। না আমি মজা করলাম অ্যাকচুয়ালি, বাট মানে না, এটা অসম্ভব। এটা অসম্ভব বলতে আসলে সমীকরণ বলে পারবে না, কিন্তু এখন ও তো মেসি, এখন জানি না কি হবে। এটা কি একটা কারণ যে আসলে আপনি যে দলের সাপোর্টার আর্জেন্টিনা, ওইখানে কোয়ালিটি প্লেয়ার প্রডিউস করতে পারে না, যেখানে 39, 43, 50 বছর বয়সে খেলা যায়? না, আমরা কোয়ালিটি প্লেয়ার প্রডিউস করি। আমরা আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলি, পরপর ২ বারই আমরা ফাইনাল খেললাম। এটা অনেক একটা বিরাট বিষয়। গত 4টা ফাইনালের ভিতরে 4টা ওয়ার্ল্ড কাপের ভিতরে 3rd ফাইনাল এটা আর্জেন্টিনার। ঠিক আছে, সব 14 কথাই ঠিক আছে। না, না, আমি কিন্তু পজিটিভ করতে বলছি। হ্যাঁ, হ্যাঁ। 14 থেকে ধরলে শুধুমাত্র 18 ফাইনালে ছিল না। হ্যাঁ, 14 তে হ্যাঁ, ফাইনাল রাইট, রাইট। খেলেছে। 18 টা ছিল না। গত হ্যাঁ, 4টার মধ্যে 3rd ফাইনাল। থার্ড এটা ফাইনাল। অবিশ্বাস্য এটা। আসলেই, আসলেই। তো সব মিলে আমার ইচ্ছা আছে আমি মেসিকে সামনাসামনি দেখবো। রিটায়ার্ড করার আগে আমি জানি না কিভাবে দেখবো, বাট আমি মানে দেখতে চাই ওকে। রিটায়ার্ড করার আগে একটা খেলা ওর সামনাসামনি আমি দেখতে চাই। এমনিতে এই ওয়ার্ল্ড কাপের ওভারঅল যদি আমি বলি যে ফার্স্ট টাইম সেমিফাইনালে 4টা দল উঠেছে যারা ফিফা র‍্যাঙ্কিং 1, 2, 3, 4। রাইট। এটা দিয়ে হয়তো সবসময় র‍্যাঙ্কিং দিয়ে সব বোঝা যায় না, কিন্তু হুম। র‍্যাঙ্কিং তো অনেক কিছু মিলিয়ে হয়। হুম, ওটা তো একটা অর্থ আছে। রাইট। তো বেস্ট 4টা দল সেমিফাইনালে উঠেছে, এটা নিয়ে মোটামুটি আমরা সবাই একমত। হ্যাঁ, হ্যাঁ। আপনি কি এখন মনে করেন যে আপনি আপনার সমর্থন সত্তাটা ভুলে যান যে আপনি হুম। আর্জেন্টিনার সমর্থক? হুম। বেস্ট 2টা দলই ফাইনাল খেলছে, আর্জেন্টিনা, স্পেন। টু বি অনেস্ট আমি বলব না যে এই ২ টাই বেস্ট। এছাড়া আর আশেপাশে কেউ না, আমি এটা বলব না। কিন্তু ফাইনাল খেলার মতো আরো কিছু, কিছু দল ছিল। আ ইংল্যান্ড বলেন, ফ্রান্স বলেন। এই যে কিছু, কিছু দল, তারপরে হচ্ছে হালান্ডের নরওয়ে ছিল। মানে এরকম কিছু যারা ভালো করতেছিল। মানে আপনি বলতে পারবেন না যে হ্যাঁ, যারা সেমিফাইনালে উঠে হ্যাঁ, ডেফিনিটলি আপনি তারা বলতে পারবেন না যে যারা ফাইনালে উঠছে এদের থেকে যারা সেমিফাইনালে বাদ পড়ছে বা কোয়ার্টার ফাইনালে বাদ পড়েছে তারা অনেক ডিফারেন্সটা খারাপ। অনেক আ অনেক লম্বা বা এরকম কিছু আপনি বলতে পারবেন না। হইতে পারতো আসলে, ফুটবল তো গোল বলের খেলা। কখন কি হয়ে যায় আসলে বলা যায় না। তো ওইটাই আসলে হইতে পারতো যে এখানে নরওয়েও থাকতে পারতো। তারপরে আপনার কালকে ইংল্যান্ডও থাকতে পারতো যদি আর্জেন্টিনার লাস্ট গোল ২ টা না হইতো, তাহলে তো ইংল্যান্ড থেকে যেত। সো আপনি বলতে পারবেন না। বাট এই যে এই কয়েকটা দল ছিল, মানে আমি আগে থেকে প্রেডিক্ট করছিলাম। অ্যাকচুয়ালি সবাই প্রেডিক্ট করতে পারছিল যে এই দলগুলো এখন ভালো। সো মানে আপনি সেমিফাইনালে এই 4টা দলই মানে আপনার সেমিফাইনালের প্রেডিকশন আমি দেই নাই, কিন্তু আমার মোস্ট ফেভারিট টিম গুলা এগুলাই ছিল। আর্জেন্টিনা ছিল, স্পেন ছিল, ইংল্যান্ড ছিল, ফ্রান্স ছিল। এগুলাই ছিল আরকি। আর আরেকটা ছিল মনে হয় পর্তুগাল ছিল। কিন্তু পর্তুগাল হচ্ছে একটু আগে চলে গেছে। বাট পর্তুগালকে নিয়ে আমি একটু আশাবাদী ছিলাম আরকি। আচ্ছা, স্পেনের কোচ ফ্রান্সকে হারিয়ে যখন ফাইনালে উঠলেন, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নরমালি জিজ্ঞেস করে হুম। যে ফাইনালে আপনি কাকে প্রেফার করেন অপোনেন্ট হিসেবে? সেকেন্ড সেমিফাইনাল তখন হয় নাই আর্জেন্টিনার, কালকে রাতের ইংল্যান্ড ম্যাচটা। তো তিনি বলেছিলেন আর্জেন্টিনাকে তিনি চান ফাইনালে। ওইটা আর্জেন্টিনা সহজ হবে বলে না। মানে স্পেনের কোচের এক ধরনের ছাত্র স্কালোনি। আচ্ছা, মানে আচ্ছা। আমি আপনাকে গল্পটা বলি। এইজন্য বুঝতে হ্যাঁ, পারছি। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন থেকে একটা কোচিং কোর্সের আয়োজন করা হয়েছিল। তখন ওর থেকে উনি ইন্সট্রাক্টর রাইট। ছিলেন, স্কালোনি তখন ওখানে বুঝতে ছিলেন। পারছি। ওই হিসাবে তার প্রতি তার অনেক একটা একটু ইয়াং তো। হ্যাঁ, অনেক তুলনামূলক একটু। তার একটা স্নেহ আছে। হুম, এজন্য উনি চেয়েছিলেন। তো আপনি কোর একজন আর্জেন্টাইন সমর্থক হিসেবে এবং বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থক সমিতির প্রেসিডেন্ট হিসেবে আছে এরকম কিছু? আছে আমার ধারণা। আছে না? আচ্ছা, 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 আছে? অনেক আছে, হ্যাঁ। ওইখানে আপনি বিশেষ অতিথি হয়ে না, যান। আমি যাই নাই কখনো। আচ্ছা, মানে কিন্তু এরকম আছে, আপনি কিছু জানেন। ট্রল-মল হয়তো দেখি, মজা লাগে। তো ওইটা হিসেবে আপনি কি ফাইনালের এই অপোনেন্ট হিসাবে স্পেন থাকায় ভালো হলো মনে করছেন? নাকি মনে হচ্ছে ফ্রান্স আসলে ভালো হতো? সেমিফাইনালের আগের ফ্রান্স কিন্তু ভয়ংকর। ব্রাজিলকে চাইছিলাম। ব্রাজিলকে চেয়েছেন। ওটা সেমিফাইনালে দেখা হইতো। ব্রাজিলের সঙ্গে তো মানে ফাইনাল কথার খেলার কথা বলতেছি আরকি যে ব্রাজিলের ফাইনাল ব্রাজিলের সাথে খেলার যদি কোনো চান্স ফাইনাল ছিল না। হইতো, ভালো হইতো। যেখানে হোক সেমিফাইনাল বেস্ট বা যেটা, হ্যাঁ, যে হ্যাঁ, ইমোশনালি বাংলাদেশের হ্যাঁ, জন্য হ্যাঁ, এটা। একটা। কিন্তু আবার একটু ভয়ও ছিল, বাংলাদেশে আর অনেক জায়গায় মার্ডার-টার্ডার হয়ে যাইতো। ভালো হইছে, ভালো হইছে, হয় নাই। বাট হইলে খারাপ হইতো না আসলে। মানে মানুষ অন্যরকম একটা ইমোশন নিয়ে মানুষ খেলা দেখতে পারত। না, এমনিতে এবার যেটা ড্র ছিল তাতে মানে সবাই হ্যাঁ, সেম গ্রুপে ছিল। সো তারা যদি একই দিকে আগাইতো সেমিফাইনালে দেখা হইতো। সেমিফাইনালে দেখা হ্যাঁ। হতো। ওই দিকের প্রেডিকশন কিন্তু স্পেন ফ্রান্স মিলেছে। ওইদিকে ধারণা ছিল সবার স্পেন আর ফ্রান্স হবে সেমিফাইনাল, জি, ওটা হয়েছে। এদিকে ব্রাজিল আর্জেন্টিনা তো জি। হলো না। কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা ছিল আর্জেন্টিনা পর্তুগাল, সেটাও হলো না। জি, সবাই মোটামুটি চেয়েছিল যে ব্রাজিল না, আর্জেন্টিনা। এটা আপনার নিশ্চয়ই প্রভাব আছে। নাহলে এইসব ক্যাপ ভার্দে, সুইজারল্যান্ড, মিশর এইসব টিম কিভাবে ওয়ার্ল্ড কাপের নকআউটে অপোনেন্ট হয়? না, এখানে তবে কেপ ভার্দে এবার আসলে না, আনবিলিভেবল। এটা হ্যাঁ, এটা এই কথাটা বলা আমি ডার্ক হর্স ছিল এবার।
বলা চলে আর কি। ডার্ক হর্স তো পরে খেলতে এসে হয়েছে, যত কথাই বলেন। দেশের নামই আগে জানি নাই। না, আমি বলার পরে মনে হলো ডিসরেসপেক্ট হয়। না, হ্যাঁ, দ্য ওয়ে দে প্লেড দেয়ার ফুটবল, মানে এটা রেসপেক্ট দাবি করে। আর গোলকিপার, ওদের গোলকিপারটা তো ভজিনিয়া। হ্যাঁ, ভজিনিয়া আসলে এবার ওয়ার্ল্ড কাপের অনেক বড় একটা আবিষ্কার বলা চলে আর কি। মানে চিন্তা করেন, এই ওয়ার্ল্ড কাপের আগে তাকে কেউ চিনতো না, কেউ চিনতো মানে না। ক্যাপ ভার্দের মানে বাইরে। আমার সবথেকে খারাপ লাগছে কি, আমি জানি না নিউজটা সত্যি সত্যি কিনা, তার মা তো আজ আসতে হ্যাঁ, পারে তোর নাই। ওর মা আসতে পারেনি। আপনার মতোই ভিসা প্রবলেম। আহ, না, ওর আমি মার গেছিলাম, টাকার প্রবলেম, আমি গেছিলাম, আপনাদের আমি টাকার গেছিলাম। প্রবলেম। তো আসলে আমি জানি না অ্যাকচুয়ালি টাকার প্রবলেম কিনা, কারণ আমার হ্যাঁ, মনে হয় না আসলে শুনছিলাম কি প্রবলেম। শুনছিলাম তাই। হতে পারে, হতে পারে, আমি জানি না। ও না কোন লেভেলে না খেলে আমি জেনে ঠিক জানি আসলে না। হ্যাঁ, না জেনে বলাটা ঠিকও না। বাট অ্যাকচুয়ালি ওটা শোনার পর আমার খুবই কষ্ট লাগছে। বাট তারপরে এত ভালো ফিল হইছে সবকিছু মিলিয়ে, মানে মানে খুব ইমোশনাল একটা ব্যাপার ছিল আমার কাছে। মানে আমার চোখ দিয়ে পানি পড়ার মতো অবস্থা আমি যখন নিউজটা পড়তেছিলাম। মানে এটা আসলে স্বাভাবিক, একটা প্লেয়ারের লাইফ মানে কত কষ্ট করে একটা প্লেয়ার হয়। এটা আসলে যারা প্লেয়ার তারাই বলতে পারবে। তো সব মিলিয়ে মানে আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম ওই নিউজটা পড়ে আসলে। এমনিতে আপনার বাবা-মার ইনভলভমেন্ট কিরকম আপনার ক্যারিয়ারে? না, আমার বাবা-মার ইনভলভমেন্ট খুবই ভালো। যদিও তারা আসলে ফুটবল রিলেটেড বা স্পোর্টস রিলেটেড খুব একটা বেশি কিছু বুঝে না। বাট আমার মা ফার্স্ট এর দিকে তো একটু ভালো আ পড়াশোনা করতাম। তো বাবা-মা চাইতো যে আমি পড়াশোনাই করি। পড়াশোনার সাইড থেকে কিছু করি। অ্যা ভালো ভাবে পড়াশোনা করে, যেটা সবার ন্যাচারালি বাবা-মা চায়। বাংলাদেশের বাবা-মা চায় ডক্টর, ইঞ্জিনিয়ার হোয়াটএভার ইট ইস। তো তারপরে যখন দেখলো যে না আমি ফুটবল অনেক পছন্দ করি, আর আমার ফ্যামিলি থেকেও আমার মামারা বা অন্যান্য যারা ছিলেন রিলেটিভস সাপোর্ট করা শুরু করে যে আচ্ছা খেলতে চাচ্ছে, ওকে খেলতে দাও। তারপরে আপনি যেহেতু ভালো জায়গায় ন্যাশনাল টিমে খেলছেন, জি। টাকা না, এটা আমি একদম মানে আগে শুরু হ্যাঁ, বিগিনিং এর কথা বিগিনিং বলছি। এর কথা বলতেছি। তো পুরো ফ্যামিলি কি আর্জেন্টিনা? নাকি বাসায় মারামারি আছে? না, আর্জেন্টিনা, মোটামুটি সবাই আর্জেন্টিনা। এটা কি তারা আপনাকে বানাইছে না আপনি তাদের না, বানাইছেন? আমি আমার আমার ছোট মানে আমি আমি আমার ফ্যামিলি থেকে যেমন আমার মামারা আর্জেন্টিনা করে। তো আচ্ছা। তখন থেকে এটা আর্জেন্টিনা। কিন্তু অদ্ভুত একটা, মানে বাংলাদেশ কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, হ্যাঁ, আসলে অদ্ভুত একটা বিষয়। এটা নিয়ে জি, এখন বাংলাদেশের তো যে মানে ইমোশন ওয়ার্লড ওয়াইড নিউজ পেপার গুলো তো সবাই বাংলাদেশের জানে, নামে। হ্যাঁ, সবাই জানে। বাংলাদেশের সাংবাদিকদের সুবিধাও হয়েছে এখন। দেখা যায় আর্জেন্টিনান প্লেয়াররা চলে যাচ্ছে, পিছন থেকে বাংলাদেশ বলে ডাক দিলে তারা দাঁড়ায় এসে কথা হ্যাঁ, বলে। আসলেই মানে খুব ইন্টারেস্টিং। মানে ও সবাই জানে এখন আর্জেন্টিনার সবাই আসলে বাংলাদেশ সবাই চিনে এখন বাংলাদেশকে। আচ্ছা। আর আমরা কি নিয়ে আলাপ করি? মোটামুটি সব বিষয় নিয়ে আলাপ হলো। এখন হ্যাঁ, আমরা ফাইনালটা নিয়ে খুব বেশি কথা বলতে চাচ্ছি না। কারণ হচ্ছে আমাদের ১৮ তারিখে বা ১৯ তারিখে আসলে জি। ১৮ তারিখে 3rd প্লেস ম্যাচ। এইটা একটু আপনার কি এমবাপ্পের জন্য একটু খারাপ লাগছে যে মানে পুরো ফ্রান্স সেমিফাইনাল আগ পর্যন্ত এত ভালো খেললো। একটা ম্যাচ মানে কমপ্লিটলি আউটপ্লেড। আমি অবাক হইছি আসলে ফ্রান্সের খেলা দেখে। মানে আমি জানি না এটা কেন হইছে বা কিভাবে কি। মানে অ্যাকচুয়ালি মানে আমার কাছে অবাক লাগছে। কারণ ফ্রান্স সত্যি কথা বলতে এবার ওয়ার্ল্ড কাপের আগে আমি যদি মানে আমার মোস্ট একটা ফেভারিট মানে বলা চলে না যে কোন দলটা ভিতর গার্ড বলতেছিল যে কারা এবার ওয়ার্ল্ড কাপ নিতে পারবে। আমার ধারণা ছিল ফ্রান্সের একটা চান্স আছে। শুরু মানে হওয়ার পর তো আরো বেশি যেভাবে হ্যাঁ, খেলছিল হ্যাঁ, তারা। হ্যাঁ, যেভাবে খেলতেছিল। মানে ওদের প্রতি আমি জানি না কেন একটা এক্সপেকটেশন আরো ছিল। তো কি হইলো আসলে আমি চিন্তা করছিলাম এট লিস্ট তো ফাইনাল খেলবে। তারপরে আর্জেন্টিনার সাথে হারবে এটা তো বাট গতবারের মতো। হ্যাঁ, বাট মানে ওরা আসলে আমি জানি না আসলে হয়ে যায় বুঝছেন? কনস্ট্যান্টলি এতগুলা ওয়ান আরেকটা ব্যাড ডে ইন অফিস প্লাস মেবি স্পেন স্পেন ওই দিনে আমি কালকে বলছিলাম এটা। স্পেন ওই দিন A++ গেম। মানে ওদের বেস্ট খেলাটা বেস্ট খেলা খেলেছে। খেলছে রাইট। মানে আর আরেকটা ব্যাপার কি মানে দেখেন মানে অল্প টাইমের মধ্যে মানে অনেকগুলা ম্যাচ খেলতে হচ্ছে। সো এটা একটা বিষয় যে কনস্ট্যান্টলি প্লেয়ার এবার গুলা ম্যাচ কিন্তু একটা বেশিও। হ্যাঁ, অন্য হ্যাঁ, ওয়ার্ল্ড কাপের রাইট, চেয়ে রাইট। এবার ম্যাচ একটা বেশিও রাউন্ড খেলতে বেশি। হচ্ছে। সো ফোকাস রাখাটা আসলে অনেক টাফ। দ্বিতীয়ত আপনি ফোকাস রাখলেন কিন্তু আপনার ফিজিক্যাল একটা কন্ডিশন থাকে। আপনার যতই অত্যাধুনিক মানে জিনিস থাকুক, সাপোর্ট থাকুক, সাপোর্ট থাকুক, দিন শেষে আপনি এতগুলা ম্যাচ আসলে খেলাটা একটু টাফ আমি মনে করি। মানে এটা একটা ওয়ান ব্যাড ডে ইন অফিস ছিল। সেটাই এখন আসলে আমি এই প্রসঙ্গটা এই কারণে আসলাম যে আপনার প্রিয় মেসি। মেসি আসলে সবারই প্রিয়। সবার। এটা এমন একটা প্লেয়ার যদি এখন কেউ বলে যে মেসিকে পছন্দ করে না, প্লেয়ার মেসিকে। মানুষ হিসেবে তাকে অপছন্দ করার মতো খুব বেশি কারণ নাই। কারণ নাই। হ্যাঁ। প্লেয়ার হিসেবেও অপছন্দ করে, এটা আসলে একটা কারণ অ্যাবসার্ড। হ্যাঁ, এটা হ্যাঁ, কোন দলের সাপোর্টার এটা আসলে কিছু আসে যায় না। কিন্তু মেসির সঙ্গে এমবাপ্পের একটা লড়াই চলছিল শুরু থেকেই। চলছিল। হ্যাঁ, এখন ওটা থেমে গেছে। এখনো থামে নাই। আচ্ছা। কালকে ২ টা অ্যাসিস্ট করে, কারণ এখন এখন যেহেতু এখন হ্যাঁ, এখন যেহেতু এমবাপ্পের অ্যাসিস্ট কয়টা হইছে? এমবাপ্পের অ্যাসিস্ট ছিল মনে হয় ২ টা, কালকে মেসি ২ টা করে ৪ টা বোধহয় ৪ হয়ে টা। গেছে। বা এমবাপ্পের ২ টা বা ৩ টা। মানে অ্যাসিস্ট এমবাপ্পের ৩ টা, হ্যাঁ, এমবাপ্পের ৩ টা ছিল, মেসির ২ টা ছিল। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। কারণে ৮ গোল করার পরেও মেসি ছিল ২ নম্বরে। রাইট। কালকে ২ টা অ্যাসিস্ট করার পরে এখন মেসি ১ নম্বরে আছে। এখন দেখা যাক। এবং ২ জনের হাতে একটা করে ম্যাচ আছে। রাইট। এখন দেখা যাক কে কতটুকু কি করতে পারে।
আপনি নিশ্চয়ই এমবাপ্পে চাইবেন যে এমবাপ্পে গোল্ডেন বুটটা পাক। আ না, সত্যি কথা বলতে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আমার প্রেডিকশন এরকমই ছিল যে হয়তো এমবাপ্পে আসলে যেভাবে খেলতেছে খেলা শুরু হওয়ার পরে হয়তো পেয়ে যেতে পারে। বাট এখন আসলে সমীকরণ যেভাবে গেছে চাই যে মেসি পাক। কারণ এমবাপ্পের হাতে টাইম আছে। পরে পাক। হ্যাঁ, মেসি পরে যাওয়ার পাক। পরে পাক। মেসি। মেসি যদি এখন এবার যদি আর্জেন্টিনা ফাইনালে অলরেডি উঠে গেছে। মেসির গোল্ডেন বল পাওয়ারও চান্স রাইট, আছে। রাইট। গোল্ডেন বুট পাওয়ারও চান্স চান্স আছে। আছে। মেসি ছাড়া কেউ ২ বার গোল্ডেন বল পায় নাই। এর মধ্যেই রেকর্ড আছে। হুম। মেসির একমাত্র একটা জিনিস বাকি আছে গোল্ডেন বুট। তা আপনি কি মানে একটা অদ্ভুত প্রশ্ন করি। আচ্ছা। আপনি কি চান যে সব পেয়ে যাওয়া ভালো না, একটা জিনিস ফাঁকা থাকুক? গোল্ডেন বুটটা এমবাপ্পে এমনটা বোকার মতো প্রশ্ন করছি আমি। না, আপনার কথা ঠিক আছে। কিন্তু আসলে আমি মনে করি যে এটা যদি নরমাল প্লেয়ার হইতো মোরসালিন এই কথার উত্তর দেওয়া দরকার নাই। আমি এটা আমি প্রশ্ন করছি আপনাকে যিনি পার মেসি ভক্ত, পার আর্জেন্টিনা ভক্ত। আপনি তো চাইবেন বেস্ট গোলকিপারের পুরস্কারের জন্য মেসি পায়। না, এরকম না। মানে ও যেটা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে। এটা ইয়া করে লাভ নাই। ও অ্যাকচুয়ালি ডিজার্ভ করে যেভাবে পারফর্ম করতেছে, আমি চাই যে ও আসলে পাক। এটা আমি ইন্টারেস্টিং যে 3rd প্লেস ম্যাচটা যদি কেউ শিরোপার স্বপ্ন নিয়ে আসে তাদের জন্য আসলে এটা টর্চার। এটা খুবই আননেসেসারি আমার সবসময় মনে হয়। ধরেন একটা দল হঠাৎ করে সারপ্রাইজ সেমিফাইনালিস্ট হয়ে গেল। হুম। তাদের জন্য 3rd হওয়াটা একটা হুম। অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এটা কিন্তু একটু ইংল্যান্ডের জন্য, ফ্রান্সের জন্য, রাইট একটু এখানে যদি আর্জেন্টিনা হতো বা স্পেন হতো এটা খুব কষ্টের। আসলে কিন্তু প্রবাবলি এমবাপ্পে এখান থেকে এই মোটিভেশনটা খুঁজে নিবে যে না অন্তত আমি আমার নিজের ছাপটা রাখি। ট্রাই আর করবে। প্রফেশনাল হিসেবে তো আর খেলতেই হবে। হ্যাঁ, রাইট। আমার মনে হয় যে ও হয়তো এখন ট্রাই করবে। আমার মনে হয় যে ওর টিম থেকে হয়তো সাপোর্ট করবে। ওকে, একটু গোল-টোল করে। তো মুসলিম থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আজকে এখানেই শেষ করব। প্রিয় দর্শক আজ এ পর্যন্তই। আপনারা এতক্ষণ যার কথা শুনলেন তার ২ টা পরিচয়। একটা বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার। এটা আসলে এই পরিচয়টা অনেক বড়। এর চেয়ে বড় পরিচয় একটা প্লেয়ারের জীবনে খুব কম হতে পারে। এর কাছাকাছি পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠীর না, উনি কোনো অফিসিয়াল পদে নাই। অফিসিয়াল পদে নাই কিন্তু আর্জেন্টিনা সমর্থন করেন এবং উনি যেহেতু আর্জেন্টিনা সমর্থন করেন, উনি সবসময় চান ওনার উল্টা দিকে যেন ব্রাজিল থাকুক। তাহলে ঠিক জমে না। এইজন্য ১ম দিন থেকেই উনি আমাকে ব্রাজিল সমর্থক বানাতে চেয়েছেন। তো সেটা ঠিক আছে। উনি যদি এটা মনে করেন, করেন অসুবিধা নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবার আপনাদের সামনে আসবো ফাইনালের দিন। ১৯ তারিখে আমরা ফাইনালের প্রিভিউ করব। আর্জেন্টিনা স্পেন ম্যাচ নিয়ে কথা বলব। এবং ওই ম্যাচের পরে যেহেতু মানে পুরো ওয়ার্ল্ড কাপে আমরা হয়ে যাওয়া ম্যাচ নিয়ে কথা বলেছি, প্রবাবলি এই বিশ্বকাপের আলোর সর্বশেষ পর্বটা হবে ২০ তারিখে, ফাইনালের পরের দিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই।